ঋণ নির্ভরতার বদলে অভ্যন্তরীণ আয়ে স্বনির্ভর হতে হবে প্রধানমন্ত্রী। সকল মহাসড়কে অটো ফাইন সিস্টেম চালুর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের সমর্থন কমে 33%, রয়টার্সের জরিপ। স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সাথে আছেন প্রীতিলতা গুপ্তা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা নেমে এসেছে বর্তমান মেয়াদের সর্বনিম্ন পর্যায়ে। একই সঙ্গে ইরানের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা করছেন প্রায় 4/5 মার্কিন নাগরিক। রয়টার্সের সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা নেমে এসেছে বর্তমান মেয়াদের সর্বনিম্ন পর্যায়ে। একই সঙ্গে ইরানের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা করেছেন প্রায় 5/4 মার্কিন নাগরিক। রয়টার্সের সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং যুদ্ধের অর্থনৈতিক প্রভাব নিয়েও উদ্বেগ বাড়ছে আমেরিকানদের মধ্যে, যা নভেম্বরের নির্বাচনের আগে রিপাবলিকানদের জন্য বাড়তি চাপ তৈরি করছে। সোমবার প্রকাশিত জরিপে দেখা গেছে ট্রাম্পের কর্মক্ষমতায় সন্তুষ্ট মাত্র 33% উত্তরদাতা, আর অসন্তুষ্ট প্রায় 64%। চলতি মাসের শুরুর দিকে করা এক জরিপে এই হার ছিল 35%, যা এখন নেমে এসেছে বর্তমান মেয়াদের সর্বনিম্নে, এমনকি তার আগের মেয়াদের সর্বনিম্ন রেকর্ডের সমান। 2025 সালে হোয়াইট হাউসে ফেরার সময় প্রায় অর্ধেক আমেরিকানের সমর্থন নিয়ে যাত্রা শুরু করেছিলেন ট্রাম্প। তবে মিত্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে হামলার নির্দেশ দেওয়ার পর থেকেই তার এই জনসমর্থন ক্রমেই দুর্বল হতে থাকে। এই সংঘাতে বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় 1/5 বিঘ্নিত হয়েছে এবং জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বাড়তি চাপে পড়েছে মার্কিন পরিবারগুলো। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও দীর্ঘায়িত যুদ্ধ এড়ানোর প্রতিশ্রুতি নিয়েই নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন ট্রাম্প। শুরুতে দাবি করেছিলেন ইরান সংঘাত মাত্র কয়েক সপ্তাহে শেষ হবে, কিন্তু ইরান এখনও মার্কিন অভিযানের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে এবং লড়াই কিছুটা কমলেও হরমুজ প্রণালী দিয়ে তেল বাণিজ্যের একটা বড় অংশ এখনও সীমিত রেখেছে দেশটি। জরিপ অনুযায়ী 80% আমেরিকান মনে করছে ইরানে মার্কিন সম্পৃক্ততা দীর্ঘ সময় ধরে চলবে, যার মধ্যে 87% ডেমোক্রেট ও 71% রিপাবলিকান সমর্থক। মাত্র 16% মনে করছেন কয়েক সপ্তাহের মধ্যে এই সংঘাতের অবসান ঘটবে। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হওয়ার মধ্যেই যুদ্ধে আরও আক্রমণাত্মক অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেন, হরমুজ প্রণালীকে শিগগিরই যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করা হবে। এরপরে তেহরানের এই কঠোর অবস্থান সামনে আসে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আইআরজিসির রাজনৈতিক শাখার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি বলেন, দেশ রক্ষায় প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে তার বাহিনী প্রস্তুত। তিনি বলেন, শত্রুরাই যুদ্ধ শুরু করেছে এবং তাদের প্রচেষ্টা এতদিন প্রতিরক্ষামূলক থাকলেও তা এখন আক্রমণাত্মক রূপ নিতে পারে। প্রতিপক্ষকে কৌশলগত বিস্ময়ের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। আইআরজিসির মুখপাত্র হোসেন মাহদি গত সপ্তাহে জানান, যুক্তরাষ্ট্র ইরানের বেসামরিক অবকাঠামোয় হামলা চালালে জ্বালানি নেটওয়ার্ক, বিদ্যুৎ কেন্দ্র ও ইন্টারনেট নির্ভর ব্যবস্থার মতো মার্কিন ও আঞ্চলিক মিত্রদের অবকাঠামো হতে পারে সম্ভাব্য লক্ষ্যবস্তু। ইরানের কট্টরপন্থী রাজনীতিক ও সংবাদ মাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযান চালালে জবাবে বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটি ও অন্যান্য স্থাপনায় স্থল অভিযান চালাতে পারে তেহরান। সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সম্প্রতি সামরিক ও নিরাপত্তা খাতের গুরুত্বপূর্ণ পদে আইআরজিসির পুরনো ও বিশ্বস্ত ব্যক্তিদের নিয়োগ দিয়ে ক্ষমতা সংহত করেছেন। মেজর জেনারেল আহমেদ ভাহিদিকে আইআরজিসির নতুন প্রধান করার সময় খামেনি বলেন, শত্রুর বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ ও শক্তিশালী আক্রমণাত্মক অভিযানের প্রস্তুতি একসঙ্গে থাকতে হবে। শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প পুনরায় দাবি করেন, যুদ্ধে ইরান পরাজিত হয়েছে এবং শিগগিরই হরমুজ প্রণালী মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে। হোয়াইট হাউস পরে এটিকে রসিকতা বলে দাবি করলেও ইরানের সেনা প্রধান আমির হাতামি ইরানের ভূখণ্ডে কোনো স্থল অভিযানের অংশ নেওয়া মার্কিন সেনা হত্যা বা আটকের জন্য $30,000 পুরস্কার ঘোষণা করেন। নারীদের জন্য তা দ্বিগুণ। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক।
নেপাল এবং ভারত দুই প্রতিবেশী দেশের সামরিক সম্পর্কে যোগ হলো আরেকটি সৌহার্দ্যপূর্ণ অধ্যায়। ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদবিতে ভূষিত করেছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। কাঠমান্ডুর শীতল নিবাসে গতকাল অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নেপাল এবং ভারত দুই প্রতিবেশী দেশের সামরিক সম্পর্কে যোগ হলো আরেকটি সৌহার্দ্যপূর্ণ অধ্যায়। ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদবিতে ভূষিত করেছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। কাঠমান্ডু শীতল নিবাসে গতকাল অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপালের উপরাষ্ট্রপতি রামসহায় প্রসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শীতিল খানাল, নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব এবং নেপাল সেনাবাহিনী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নেপাল সেনাপ্রধান জেনারেল অশোকরাজ সিকদালের আমন্ত্রণে রোববার সরকারি সফরে হিমালয় কন্যা এই দেশে পৌঁছান জেনারেল শেঠ। 1950 সাল থেকে চলে আসা দীর্ঘ এক ঐতিহ্যের ধারাবাহিকতায় এই সম্মাননা দেওয়া হয়েছে, যার আওতায় নেপাল ও ভারত একে অপরের সেনাপ্রধানকে সম্মানসূচক জেনারেল পদবি প্রদান করে থাকে। নেপাল সেনা সদর দপ্তরে জেনারেল সিকদালের সঙ্গেও সাক্ষাৎ করেন জেনারেল শেঠ। এ সময় দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক জোরদারের বিভিন্ন উপায় ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন দুই সেনাপ্রধান। এছাড়া ভারতীয় দূতাবাসের রাষ্ট্রদূত শ্রীবাস্তবের সঙ্গেও বৈঠক করেন তিনি, যেখানে নয়াদিল্লি কাঠমান্ডু সম্পর্ক আরও সম্প্রসারণের উপায় নিয়ে কথা হয়। সফরকালে নেপাল সেনাবাহিনীকে কিছু সামরিক ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন জেনারেল শেঠ। এছাড়া নেপাল সেনা সদর দপ্তর প্রাঙ্গণে একটি চারাগাছ রোপণ করেন তিনি এবং গার্ড অফ অনার গ্রহণ ও পরিদর্শন করেন। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না। তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারের। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আবার আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। রাজস্ব ব্যবস্থা নিয়ে জনগণের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি এবং সংশয় দূর করাই সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডকে সাধারণ মানুষের কাছে ভীতিমুক্ত, নির্ভরযোগ্য ও পুরোপুরি আস্থাভাজন একটি প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, পতিত ফ্যাসিস্ট চক্রে তৈরি করা ঋণ নির্ভরতা নীতি থেকে বেরিয়ে এসে অভ্যন্তরীণ আয়ের উৎস বাড়িয়ে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দীর্ঘ 1.5 দশকের শাসন শোষণের রাষ্ট্রের অন্যান্য কাঠামোর মতো রাজস্ব প্রশাসনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিয়ম নীতি উপেক্ষা করে ব্যক্তি স্বার্থ ও দলীয় এজেন্ডা বাস্তবায়নে কর প্রশাসনকে ব্যবহার করার ফলে সাধারণ করদাতা ও ব্যবসায়ীদের আস্থা তলানিতে গিয়ে ঠেকেছিল। সেই হারানো বিশ্বাস ফিরিয়ে এনে একটি আধুনিক, জনবান্ধব ও দুর্নীতিমুক্ত রাজস্ব কাঠামো তৈরি করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। সরকারের অর্থনৈতিক পরিকল্পনার চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় ও অপচয়মূলক খাতে ব্যয় কমানোর জন্য সরকার ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত, দুর্ঘটনা কমানো এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত, কার্যকর ও স্বচ্ছ ব্যবস্থা নিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নির্ভর অটোফাইন সিস্টেম। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থার উদ্বোধন করেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাস্তবায়ন করছে। এর ফলে সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আসবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চালু হওয়া এই ব্যবস্থার সাফল্য ও অভিজ্ঞতা মূল্যায়ন করে পর্যায়ক্রমে দেশের সব মহাসড়কে স্বয়ংক্রিয় এআই প্রযুক্তি চালু করা হবে বলে জানান তিনি। মহাসড়কে অবৈধ চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কে চাঁদাবাজির ঘটনা মালিক পক্ষ, শ্রমিক ফেডারেশন কিংবা পুলিশের যে কারোর পক্ষ থেকে ঘটলেও তা সিসিটিভি ও এআই ক্যামেরায় রেকর্ড হবে। এতে অপরাধের প্রবণতা অনেকটাই কমবে। মহাসড়কের অবৈধ 3 হুইলার ও নন মোটরাইজড যান চলাচল প্রসঙ্গে মন্ত্রী বলেন, অননুমোদিত ও লাইসেন্সহীন
কোনো থ্রি হুইলার বা নন মোটরাইজড যান মহাসড়কে চলতে দেওয়া হবে না। এসব যানবাহনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম। মঙ্গলবার তিনি তার পদত্যাগপত্র সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবেন বলে পিএসসির দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। পদত্যাগের বিষয় জানতে চাইলে অধ্যাপক মোবাশ্বের মোনেম সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বিষয়টি একেবারে অস্বীকারও করেননি। তার এমন মন্তব্য ও পিএসসির অভ্যন্তরীণ সূত্রের তথ্য মিলিয়ে তার পদত্যাগের বিষয়টি এখন অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 2024 সালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। সে সময় রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন পর্যায়ে ব্যাপক রদবদল ও সংস্কার কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় তুমুল বিক্ষোভ ও দাবির মুখে পিএসসির তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন সহ কমিশনের 12 জন সদস্য একযোগে পদত্যাগ করতে বাধ্য হন। পিএসসির শীর্ষ পদে তৈরি হওয়া সেই শূন্যতা পূরণে এবং কমিশনে গতিশীলতা আনতে 2024 সালের অক্টোবর অধ্যাপক মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। দেশের বিভিন্ন এলাকায় হামের টিকা থেকে বাদ পড়া 16 লাখ শিশুকে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 6 মাস থেকে 5 বছর বয়সী এসব শিশুকে সরকারের হাতে থাকা টিকা দিয়ে টিকাদান করা হবে। রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের টিকা বিষয়ক আন্তঃসংস্থা সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে দেশে কিছু এলাকার 6 মাস থেকে 5 বছর বয়সী সব শিশু টিকা পায়নি। দুটি সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এসব শিশুকে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের হাতে থাকা 16 লাখ টিকা তাদের দেওয়া হবে। তিনি বলেন, ভবিষ্যতে টিকা সংকট এড়াতে আরও 25 লাখ টিকা কেনার প্রক্রিয়াও শুরু হয়েছে। এ বিষয়ে ইউনিসেফের সঙ্গে আলোচনা হয়েছে। সভা সম্প্রসারিত টিকা কর্মসূচি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। হামের বিশেষ বুলেটিন অনুযায়ী চলতি বছর এখন পর্যন্ত 1,93,63,912 জনকে হামের টিকা দেওয়া হয়েছে। এবছর টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা ছিল 1,80,15,064 জন। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল আবাহনী। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা, সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলি। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজে। এবার খেলার খবর। 6 বারের বাংলাদেশ ফুটবল লিগ চ্যাম্পিয়ন আবাহনী অবশেষে ফিফার নিবন্ধন নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছে। এতে করে ঘরোয়া ফুটবলে অংশগ্রহণ চালিয়ে যাওয়ার পথ সুগম হয়েছে দলটির। গত মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগের রানার্স আপ হওয়া আবাহনী 3 জন বিদেশি খেলোয়াড়ের বকেয়া বেতন নিয়ে ফিফা কর্তৃক আরোপিত 3টি নিবন্ধন নিষেধাজ্ঞার কারণে আগামী মৌসুমে বাদ পড়া গুরুতর ঝুঁকিতে ছিল। ওই খেলোয়াড়রা এমনকি বাংলাদেশেও আসেননি, কিন্তু 2024 সালের 5 আগস্টের পর তৎকালীন ক্লাব ব্যবস্থাপনা তাদের চুক্তি বাতিল করার পর তারা ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার কাছে অভিযোগ দায়ের করেছিলেন। এর মধ্যে আকাশী নীল শিবিরটি গত মাসে 3টি নিষেধাজ্ঞার 2টি তুলে নিতে সক্ষম হলেও একটি বড় অঙ্কের টাকা পরিশোধ করা সত্ত্বেও কয়েক সপ্তাহ ধরে তাদের শেষ নিষেধাজ্ঞাটি প্রত্যাহারের সমস্যায় পড়েছিল। কারণ একজন সিনিয়র খেলোয়াড় বারবার দাবি করেছিল যে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়নি। আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রূপু আগেই জানিয়েছিলেন যে তাদের 3য় নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার সঙ্গে সঙ্গে তারা ক্লাব ব্যবস্থাপনার সাথে আলোচনা করে আগামী মৌসুমের জন্য খেলোয়াড় দলবদল শুরু করবেন। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। ব্রেন টিউমারে আক্রান্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল তিনি অনেক কিছু মনে করতে পারছেন না। তবে দৈনিক পত্রিকা প্রথম আলোর সাথে সাক্ষাৎকালে তার পারিবারিক চিকিৎসক রুবাইয়াত রহমান জানিয়েছেন, বাস্তবতা এমন নয়, তার স্মৃতিশক্তি এখনো অনেকটাই স্বাভাবিক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ব্রেন টিউমারে আক্রান্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল তিনি অনেক কিছু মনে করতে পারছেন না। তবে দৈনিক পত্রিকা প্রথম আলোর সাথে সাক্ষাৎকালে তার পারিবারিক চিকিৎসক রুবাইয়াত রহমান জানিয়েছেন, বাস্তবতা এমন নয়, তার স্মৃতিশক্তি এখনো অনেকটাই স্বাভাবিক।
1.5 বছর লন্ডনে চিকিৎসা শেষে গত 3 আগস্ট দেশে ফিরেছিলেন এই অভিনেতা। 12 আগস্ট আবারও চিকিৎসার জন্য ফিরে গেছেন লন্ডনে। চিকিৎসক রুবায়াত রহমান জানান, ইলিয়াস কাঞ্চনের স্মৃতিশক্তি এখনো স্বাভাবিক, তবে অসুস্থতার কারণে কথা বলার ক্ষেত্রে কিছুটা সমন্বয়হীনতা তৈরি হয়েছে। প্রথম আলোকে তিনি বলেন, ইলিয়াস কাঞ্চন তার জীবনযাত্রা, চালচলন, এমনকি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ছেন। রুবাইয়াত নিজে তার সঙ্গে নামাজ পড়েছেন। ইলিয়াস কাঞ্চন ইমামতি করেছেন। তার খাবার দাবারে কোনো সমস্যা নেই। দেশে ফেরার আগে লন্ডনে করা সাম্প্রতিক সিটি স্ক্যানে টিউমার বাড়ার কোনো লক্ষণ পাওয়া যায়নি বলে জানান রুবায়াত রহমান, যা ইতিবাচক দিক হিসেবে দেখছেন তিনি। বর্তমানে ওষুধ ও কেমোথেরাপি ভালোভাবে কাজ করছে, তাই নতুন কোনো কঠোর চিকিৎসা শুরুর প্রয়োজন মনে করছেন না চিকিৎসকেরা। দেশে থাকাকালীন 11 আগস্ট কিশোরগঞ্জে নিজ গ্রামেও যান ইলিয়াস কাঞ্চন। দেখা করেন গ্রামবাসীর সঙ্গে এবং জিয়ারত করেন পূর্বপুরুষদের কবর। এটিভি ইউএসএ এন্টারটেইনমেন্ট ডেস্ক। আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ঋণ নির্ভরতার বদলে অভ্যন্তরীণ আয় ও স্বনির্ভর হতে হবে প্রধানমন্ত্রী। সকল মহাসড়কে অটো ফাইন সিস্টেম চালুর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের সমর্থন কমে 33%, রয়টার্সের জরিপ। এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএসএ দেখতে ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন এটিভি ইউএসএ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন এটিভি ইউএসএর সাথে, থাকুন সংবাদের সংস্কৃতিতে, বিশ্বজুড়ে বাঙালিয়ানায়। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।